কোনো গল্প বা কোনো কবিতা পড়তে গেলে তার আউটলাইন বা তার থিমস সম্পর্কে আমাদের আগে থেকে জেনে নেওয়া দরকার। আর আমরা যেহেতু সেমিস্টার ওয়ানে এমসিকিউ পরীক্ষার জন্য পড়াশোনা স্টার্ট করছি, তাই আমাদেরকে A to Z অর্থাৎ গল্পের ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত প্রত্যেকটা তথ্য আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তাই আমাদের প্রথম কাজ হবে গল্প বা কবিতা যেটাই হোক না কেন তার ব্যাকগ্রাউন্ড আগে জেনে নেওয়া। এমসিকিউ কোশ্চেন যে কোনো পোর্শন থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। আজকের আলোচ্য গল্প হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ। তো সেই গল্পের পটভূমি সম্পর্কে একটু আগে দেখে নিই। তাহলে গল্পের টাইটেল কি? আমাদের গল্পের টাইটেল হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণ। এই R.K. নারায়ণের জন্ম হয়েছিল 1906 সালে, তিনি মৃত্যুবরণ করেছিলেন 2001 সালে। অ্যাবাউট দ্য অথার অর্থাৎ R.K. নারায়ণ সম্পর্কে যেটা আমাদের সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটা হলো কি, তিনি ছিলেন একজন ইন্ডিয়ান অথার, ভারতীয় একজন রাইটার, ইন্ডিয়ান একজন রাইটার। সেকেন্ড যে তথ্যটা আমাদের জানা দরকার সেটা হলো কি, যে গ্লোবালি নোন ফর হিজ ফিকশনাল রাইটিংস মালগুড়ি ডেজ। R.K. নারায়ণ আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন, আন্তর্জাতিকভাবে পরিচিত তার ঔপন্যাসিক যে কাল্পনিক উপন্যাস সেটার নাম কি, মালগুড়ি ডেজ। খুব ভালো করে মনে রাখবে, মালগুড়ি ডেজ এই লেখাটার জন্য কিন্তু তিনি আন্তর্জাতিক ভাবে সুপরিচিতি লাভ করেছেন। নেক্সট যে তথ্যটা উঠে আসে সেটা কি, আর কে নারায়ণের সম্পূর্ণ নাম অর্থাৎ ফুল নেম অফ দ্য অথার, যেটা আমাদের সবচেয়ে বেশি জানা প্রয়োজন, রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ইংলিশ লিটারেচারে মনে হয় যে আমরা এর চেয়ে ছোট নাম আগে দেখিনি। ব্যাস, তাহলে মনে রাখবে যে রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এবার গল্পের পাবলিকেশন জানা প্রয়োজন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। পাবলিশড ইন মালগুড়ি ডেজ, ভালো করে মনে রাখবে যে প্রকাশিত হয়েছিল মালগুড়ি ডেজ গল্প সংকলনে। মালগুড়ি ডেজ গল্প সংকলনে প্রকাশিত হয়েছিল, আর এটা প্রকাশিত হয়েছিল 1947 সালে, 1947। নেক্সট, পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্ট অফ ভিউ কি? পয়েন্ট অফ ভিউ হচ্ছে যখন গল্প লেখা হয়, গল্পের অথার যিনি গল্প লেখেন তিনি তার গল্পের মধ্যে পার্সনকে নিবদ্ধ করেন। আমরা গ্রামাটিক্যাল পোর্শনে শিখেছি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন বাকি সব। এবার গল্পটা আমাদেরকে কে বলছে? গল্পের অথার যদি নিজে আমাদেরকে গল্প বলেন তাহলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেশন। যদি অন্য কেউ গল্পের মাহাত্ম্যটা আমাদের কাছে বর্ণনা করে তাহলে সেটা হচ্ছে থার্ড পার্সন ন্যারেশন। তাহলে আমাদের যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা হলো থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। নেক্সট, ক্যারেক্টার্স। এই গল্পটা পুরো গল্প জুড়ে আমরা যে যে চরিত্রগুলো পাবো সেই চরিত্রগুলো কি কি রয়েছে দেখো। অ্যান অ্যাস্ট্রোলজার, আর অ্যাস্ট্রোলজার মানে কি? অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষী, তাহলে একজন জ্যোতিষীকে পাবো। আর অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, জ্যোতিষীর স্ত্রীকে পাবো। আর যেটা গল্পের মেন যে টুইস্ট, যাকে ঘিরে টুইস্ট আমরা পাবো গল্পের মধ্যে, সেটাকে গুরু নায়ক। খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার যাকে ঘিরে গল্পের টুইস্ট আছে, নামটা কি? গুরু নায়ক। এই তিনটা ক্যারেক্টার আমরা পুরো গল্প জুড়ে পাবো। লাস্ট পোর্শন যেটা জানা প্রয়োজন সেটা থিম। এই গল্পটা বেশ কিছু থিমের উপর কিন্তু নিবদ্ধ। প্রথম থিম যদি আমরা দেখি, মিস্টিকিজম অ্যান্ড রিলিজিয়াস হিপোক্রেসি। মিস্টিকিজম অ্যান্ড রিলিজিয়াস হিপোক্রেসি। মিস্টিকিজম কথার অর্থ কি? মিস্টিকিজম কথার অর্থ হলো রহস্যময়তা, রহস্যময়তা এবং ধর্মীয়, ধর্মীয় হিপোক্রেসি মানে ভণ্ডামি, ভণ্ডামি। রহস্যময়তা আর ধর্মীয় ভণ্ডামিকে ঘিরে এই গল্পের একটা থিম পাওয়া যায়। আর কি পাওয়া যায়? ডিসেপশন পাওয়া যায়। ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা, প্রতারণা। ধর্মের নামে কিছু প্রতারণা এই গল্পের বিষয়বস্তু রূপে আমরা পাবো। রিভেঞ্জ পাবো। রিভেঞ্জ কি? রিভেঞ্জ হচ্ছে প্রতিশোধ, প্রতিশোধ,
প্রতিশোধকে ঘিরে এই গল্পের থিম রয়েছে। আর যেটা শেষ আমরা পাবো আয়রনি। আয়রনি মানে হচ্ছে বিদ্রূপ। বিদ্রূপ, এই বিদ্রূপ কি জিনিস? বিভিন্ন গল্প আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়, সেই শিক্ষা আমরা বাস্তবে জগৎ থেকে পেয়ে থাকি। তাহলে বাস্তবিক কিছু রূপকে তুলে ধরা, এটাই হচ্ছে গল্পের আয়রনি। তাহলে এই চারটা থিমকে ঘিরে পুরো গল্পটা আমাদের কন্টিনিউ হবে। আরেকবার দেখে নি কি কি দেখলাম থিমগুলো। রহস্যময়তা এবং ধর্মীয় ভণ্ডামি, প্রতারণা, প্রতিশোধ এবং বিদ্রূপ। এই তথ্যটা খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করে রাখবো ফর এমসিকিউ। এবার গল্পটা যখন পড়বো প্রত্যেকটা লাইনের মধ্যে লুকিয়ে থাকা গ্রামার, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখে নাও। দেখো টেক্সট শুরু করছি, প্রত্যেকটা লাইন ভালো করে বাংলায় দেখে নাও। পাংচুয়ালি অ্যাট মিড ডে। পাংচুয়ালি কথার অর্থ কি? পাংচুয়ালি কথার অর্থ হচ্ছে যথা সময়ে। অনেকে হয় যেতে সে তার কাজে পাংচুয়াল, অর্থাৎ যে টাইম তাকে দেওয়া হয়েছে সেই টাইমেই সে প্রেজেন্ট হয়, একেই পাংচুয়ালিটি বলা হয়। তাহলে পাংচুয়ালি অ্যাট মিড ডে, যথা সময়ে, মিড ডে অর্থাৎ দুপুর বেলায়। দেখো একটা প্রিপোজিশন পাচ্ছ অ্যাট, অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে যথা সময়ে দুপুর বেলায়। হি ওপেন্ড হিজ ব্যাগ। হি অর্থাৎ কি? এখানে হিটা মার্কিং করে লিখে রাখবে, হি হলো অ্যাস্ট্রোলজার, আমাদের গল্পের নায়ক জ্যোতিষী। তাহলে জ্যোতিষী কি না ওপেন মেলে ধরে বা খোলে, কি খোলে? হিজ ব্যাগ, তার থলেটা। জ্যোতিষী তার থলেটা খোলে অ্যান্ড স্প্রেড আউট, স্প্রেড আউটটা ফ্রেজাল ভার্ব, ছড়িয়ে দেয় অর্থাৎ মেলে দেওয়া। কি মেলে দেয়? স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল নোট ডাউন করবে, পেশাদারি। যে জিনিসগুলো ঘিরে সে অর্থ উপার্জন করে একে পেশাদারি বলা হয়। আর ইকুইপমেন্ট কথার অর্থ হচ্ছে যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম বা উপকরণ। তাহলে ভালো করে দেখে নাও, পাংচুয়ালি অ্যাট মিড ডে, যথা সময়ে দুপুর বেলায়। হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার থলেটা খুলে, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাদারি সাজ সরঞ্জাম বা উপকরণগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। হুইচ কনসিস্টেড, যার মধ্যে রয়েছে, যেটা গঠিত, যেটা গঠিত বলতে ওই পেশাদারি সাজ সরঞ্জামের মধ্যে কি কি আছে ভালো করে নোট ডাউন করবে। অফ এ ডজন কৌড়ি সেলস। কৌড়ি সেলস বলতে কড়ি, একটা সময় বিনিময় প্রথাতে কড়ি ব্যবহার করা হতো, তাহলে সেই কড়ি, কতগুলো কড়ি ছিল? এ ডজন, 12খানা কড়ি ছিল। এ স্কোয়ার পিস অফ ক্লোথ। স্কোয়ার মানে কি? স্কোয়ার হচ্ছে বর্গাকার, পিস মানে হচ্ছে টুকরো, অফ ক্লোথ বর্গাকার কাপড়ের টুকরো। উইথ অবস্কিওর মিস্টিক চার্টস। অবস্কিওর কথার অর্থ কি? অবস্কিওর হচ্ছে অস্পষ্ট, মিস্টিক মানে রহস্যময়, আর চার্টস হচ্ছে ছক্কাটা তালিকা বলতে পারি। অন ইট অর্থাৎ ওই যে চার কোনা অর্থাৎ বর্গাকার কাপড়ের যে টুকরোটা, তার উপরে একটা অস্পষ্ট রহস্যময় ছক্কাটা তালিকা রাখা আছে। এ নোটবুক, একটা নোটবুক আছে, অর্থাৎ খাতা বলতে পারে, ডায়েরি বলতে পারে, নোটবুক আছে। অ্যান্ড এ বান্ডেল অফ প্যালমিরা রাইটিং। এক বান্ডিল, বান্ডিল মানে পুঁটলি, পুঁটলির মধ্যে কি রয়েছে? প্যালমিরা রাইটিং। প্যালমিরা রাইটিং হচ্ছে তাল পাতার উপর লেখা পুঁথি, তাল পাতার উপর লেখা পুঁথি আছে। তাহলে এখানে লাইনটা দেখো শেষ হলো। এবার নোট ডাউন করব এটা কোশ্চেনের জন্য, যে তার পেশাদারি ইকুইপমেন্ট অর্থাৎ সাজ সরঞ্জামের মধ্যে কি কি ছিল। আমরা অপশনটা চুজ করব। এ ডজন কৌড়ি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিউর মিস্টিক চার্টস অন ইট, এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ প্যালমিরা রাইটিংস। হিজ ফোরহেড, ফোরহেড মানে কি? ফোরহেড হচ্ছে কপাল, তাহলে তার কপালটা ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, প্যাসিভ স্ট্রাকচার আছে, উজ্জ্বল, উজ্জ্বল হয়ে আছে, রাঙা হয়ে আছে। উইথ কি দিয়ে? স্যাক্রেড অ্যাশ। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, আর অ্যাশ মানে হচ্ছে ছাই। তাহলে কপালটা রাঙা হয়ে আছে পবিত্র ছাই দিয়ে। আর তার সঙ্গে কি আছে? অ্যান্ড ভার্মিলিয়ন, ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর। তাহলে পবিত্র ছাই আর সিঁদুর দিয়ে কপালটা উজ্জ্বল হয়ে আছে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ, আর তার চোখগুলো দীপ্তিপূর্ণ। স্পার্কেলড হচ্ছে দীপ্তিপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। তার চোখগুলো দীপ্তিপূর্ণ কি দিয়ে? না উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, ধারালো, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, আর গ্লিম মানে হচ্ছে দীপ্তি বা ঝলক। তাহলে অস্বাভাবিক
ঝলকের মানে তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে তার চোখগুলো যেন দীপ্তিপূর্ণ হয়ে আছে। জ্যোতিষী, তারা জ্যোতিষীর মতো একটা অবয়ব তো তৈরি করতেই হবে। সাধারণ মানুষ কি দেখলে বোঝা যায় যে জ্যোতিষী বলে? তারা জ্যোতিষীর একটা আলাদা অবয়ব অবশ্যই থাকা দরকার। তাহলে এখানে কি রয়েছে? কপালে তার পবিত্র ছাই রয়েছে, আর তার সাথে সিঁদুর আছে, আর চোখের যে জ্যোতিটা সেটা কিন্তু তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে পরিপূর্ণ দৃষ্টি। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা কিন্তু একটা বাস্তবিক পরিণতি বা বাস্তবিক ফল কিসের না? অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, খদ্দের খোঁজার জন্য কিন্তু যথেষ্ট। যে অবয়বটা জ্যোতিষে ধারণ করেছে এটা দেখে খদ্দেররা কিন্তু নির্দ্বিধায় তার কাছে চলে আসবে। কিসের জন্য? জ্যোতিষীর কাছে মানুষ যায় কেন? হাত দেখানোর জন্য, ভাগ্য গণনা করার জন্য। তাহলে ক্রমাগত ওই খদ্দের খোঁজার জন্য কিন্তু এই পোশাকটা যথেষ্ট। বাট কিন্তু বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট, কিন্তু তার ওই যে সাধারণ মক্কেল যারা সাধারণ খদ্দের আছে তারা এই বিষয়টাকে গ্রহণ করে টুক টু বি এ প্রফেটিক লাইট, একটা ভবিষ্যৎবাণীমূলক বা ঐশ্বরিক একটা দীপ্তি তার মধ্যে এটা মানুষজন খুঁজে পায়। অ্যান্ড ফেল্ড কমফোর্টেড, এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যে পোশাকটা যে অবয়বটা জ্যোতিষী ধারণ করেছে এটাতে সাধারণ মানুষ কি পায়? তার মধ্যে একটা ঐশ্বরিক দীপ্তি খুঁজে পায়, আর তারা স্বাচ্ছন্দ্য বোধও করে এই জ্যোতিষীকে পেয়ে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, তার চোখের যে ক্ষমতাটা, চোখের দীপ্তি, সেই দীপ্তিপূর্ণ ক্ষমতাটা কনসিডারেবলি যথেষ্ট পরিমাণে, কনসিডারেবলি বাংলা হচ্ছে যথেষ্ট পরিমাণে, এনহ্যান্সড উন্নত, চোখের দৃষ্টিটা যথেষ্ট পরিমাণে উন্নত বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য। কোনখানে অবস্থিত না? প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিকস। কোথায় রয়েছে এই চোখের অবস্থানটা? না পেন্টেড ফোরহেড, অর্থাৎ অঙ্কিত কপাল। কপালের মধ্যে পবিত্র ছাই আছে, সিঁদুর আছে, তাহলে অঙ্কিত কপাল। আর কি রয়েছে? ডার্ক হুইস্কার্স, অর্থাৎ ওই হুইস্কার্স মানে গোপ, ডার্ক অর্থাৎ কালো গোপ, যে গোপটা হুইচ স্ট্রিম ডাউন বিস্তৃত হয়েছে, নেমে গেছে কোথা পর্যন্ত? হিজ চিক, চিক মানে গাল বেয়ে এই চিবুক পর্যন্ত নেমে গেছে। জ্যোতিষী একটু বড় বড় দাড়ি না রাখলে হয় না, তাহলে সেই চিক্স পর্যন্ত নেমে গেছে। ইভেন তাহলে কি বোঝা গেল? যে ওই অঙ্কিত কপাল আর ওই কালো গোপ যেটা চিবুক পর্যন্ত নেমে গেছে তাদের মাঝখানে চোখের দীপ্তিটা রয়েছে, তার মধ্যে কিন্তু অস্বাভাবিক তীক্ষ্ণ একটা দীপ্তি রয়েছে চোখের মধ্যে। ইভেন এমনকি এ হাফ উইটস আইজ, যদি কেউ আধবোকা মানুষও হয়, বোকা যদি কোনো মানুষও হয়, তার চোখগুলোও কিন্তু উড স্পার্কেল, ঝকঝক করে উঠবে, ঝলমল করে উঠবে ইন সাচ এ সেটিং, এরকম একটা অবস্থানের জন্য। তাহলে যদি ওই অঙ্কিত কপাল আর বড় বড় দাড়ির মাঝখানে চোখের দীপ্তিটা দেখতে পায় কোনো আধবোকা মানুষও কিন্তু সেই দীপ্তি দেখে কিন্তু ঝলমল করে উঠতে পারে। টু ক্রাউন দ্য এফেক্ট, আর এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আরো বেশি চমকপ্রদ করার জন্য, প্রজ্বলিত করার জন্য, টু ক্রাউন, ক্রাউন মানে হচ্ছে ওই প্রজ্বলিত করা, চমকপ্রদ করা, আর এফেক্ট হচ্ছে অবস্থাটা, এই অবস্থাটাকে আরো বেশি চমকপ্রদ করার জন্য হি উন্ড, উন্ড মানে হচ্ছে পরিধান করা। সে কি পরিধান করেছে? এ স্যাফরন কালার টারবান, স্যাফরন মানে হচ্ছে গেরুয়া, মানে গেরুয়া রঙের পাগড়ি পরেছে। টারবান বলতে পাগড়ি, ওই মাথার চারপাশে যেটা পরে, গেরুয়া রঙের পাগড়ি পরে আছে অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। দিস কালার স্কিম, আর এই যে বর্ণবিন্যাসটা, রঙের যে ছটা বর্ণবিন্যাসটা, নেভার ফেল, এটা কখনোই কিন্তু কাউকে ব্যর্থ করবে না। যে গেরুয়া পোশাক, মাথায় গেরুয়া পাগড়ি এবং কপালের মধ্যে পবিত্র ছাই, সিঁদুর মাখা আর লম্বা লম্বা দাড়ি, জ্যোতিষী ছাড়া অন্য কেউ তাকে গণ্য অন্যভাবে করবেও না। নেভার ফেল, তাহলে দিস কালার স্কিম নেভার ফেল, এই বর্ণবিন্যাস তাকে কখনোই কিন্তু ব্যর্থ করে না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, আর তার এই অপরূপ অবয়ব দেখে মানুষজন তার প্রতি আকৃষ্ট হয়। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার প্রতি আকৃষ্ট হয়। কেমন ভাবে তুলনা করেছে দেখো, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, যেমন ভাবে মৌমাছিরা কসমস ফুলে এবং ডালিয়া ফুলের উদ্দেশ্যে দৌড়ে যায়, ঠিক তেমনি মানুষজনও কিন্তু এই জ্যোতিষীর কাছে ছুটে যায়। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারেন্ট ট্রি, আর এই জ্যোতিষী
বসেছে কোথায়? কোথায় বসেছে না বাউজ, আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারেন্ট ট্রি। ট্যামারেন্ট ট্রি হচ্ছে তেঁতুল গাছ, তাহলে ডালপালা প্রসারিত একটা তেঁতুল গাছের তলায় বসেছে। ভালো করে মনে রাখবে লাইনটা, এমসিকিউ আসে এখানটা থেকে। হুইচ ফ্ল্যাঙ্কড, আর যার পাশ দিয়ে চলে গেছে, ফ্ল্যাঙ্কড মানে হচ্ছে পার্শ্ব দিয়ে যাওয়া, পাশ দিয়ে যাওয়া, যার পাশ দিয়ে চলে গেছে এ পাথ, একটা পথ, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। কোন দিকে গেছে? টাউন হল পার্কের দিকে। অবস্থানটা মনে রাখবে, একটা জায়গার কিন্তু অনেক মূল্য থাকে, একটা জায়গা অনেক মূল্য প্রদান করে, একটা জায়গার উপর কিন্তু সমগ্র মানে সিচুয়েশনটা নির্ভর করে। তাহলে এই জ্যোতিষী যদি একটা ফাঁকা মাঠে বসে, সেখানে কেউ যাবে না, তাহলে এমন একটা জায়গাকে সে চুজ করেছে যেখানে খদ্দেরদেরকে পাওয়া যাবে। তাহলে জায়গাটা কি? ডালপালা প্রসারিত তেঁতুল গাছের তলে বসেছে, আর ঠিক তার পাশ দিয়েই ওই টাউন হল পার্কের দিকে যাওয়ার একটা রাস্তা আছে, তার মাঝখানটাতে এই জ্যোতিষী বসেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক থেকে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম না জায়গার একটা গুরুত্ব আছে, পাওয়ারফুল পিপল কামস ফ্রম পাওয়ারফুল প্লেসেস। আর একটা কথা আছে দেখবে যে পাওয়ারফুল পিপল মেক্স দ্য প্লেস পাওয়ারফুল, যে শক্তিশালী মানুষরা কিন্তু জায়গাটাকেও কিন্তু শক্তিশালী করে দেয়, জায়গার অনেক মাহাত্ম্য আছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিরকম দিক থেকে দেখো, কলম দিয়ে দেওয়া আছে, এ সার্জিং ক্রাউড। কেন গুরুত্বপূর্ণ জায়গাটা? না একটা উত্থাল ভিড়, সার্জিং ক্রাউড হচ্ছে উত্থাল ভিড়। এটা উত্থাল ভিড় কি করে না, ওয়াজ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। এই সংকীর্ণ রাস্তা দিয়ে একটা উত্থাল ভিড় সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্রমাগত যাতায়াত করে। তাহলে মানুষের নজর জ্যোতিষের উপর অবশ্যই পড়বে, তাই জায়গাটা সে চুজ করেছে। আর কি রয়েছে? এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন ধরনের ব্যবসা, অ্যান্ড অকুপেশনস, পেশাদারি কারবার, বিভিন্ন ধরনের ব্যবসা এবং পেশাদারি কারবার ওয়াজ রিপ্রেজেন্টেড, এই জায়গাতে প্রতিনিধিত্ব করে, অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার দুই পাশে, মানে জায়গাটা যে রাস্তাটা বয়ে গেছে সে রাস্তার দুপাশে অনেক পেশাদারি কারবারও কিন্তু প্রতিনিধিত্ব করে বা অবস্থান করেছে এখানে। মেডিসিন সেলার্স, আর কি রয়েছে দেখো, ওষুধ বিক্রেতা আছে। আর কি রয়েছে? সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার্স, ওই চোরাই মালের কারবারি এখানে হয়। তাহলে স্টোলেন হার্ডওয়্যার বলতে ওই চোরাই মাল, আমরা যেটা লোহা লক্কর বলি, অ্যান্ড জাঙ্কস, বিভিন্ন ওই পুরাতন মালপত্র ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে চলে। ম্যাজিসিয়ানস, আবার হয়তো কোথাও জাদুকর বসেছে। অ্যান্ড অ্যাবাভ অল, আর সর্বোপরি, অ্যান অ্যাকুইশনার অফ চিপ ক্লোথ। অ্যাকুইশনার বলতে নিলামে বিক্রি করা, নিলামে বিক্রি করছে, কোন কি বিক্রি করছে? অফ চিপ ক্লোথ, সস্তার জামা কাপড়। একজন সস্তার জামা কাপড় নিলামে বিক্রি করছে, হয়তো বলছে যে 200 টাকার জিনিসটা 150 টাকায় দিয়ে দিচ্ছি, 500 টাকার জিনিসটা 400 টাকায় দিয়ে দিচ্ছি, এরকম ভাবে নিলামে বিক্রি করার একজন দোকানদার বসেছে। তাই বলছে যে অ্যাবাভ অল, সর্বোপরি কি রয়েছে? অ্যান অ্যাকুইশনার অফ চিপ ক্লোথ, সস্তায় জামা কাপড় বিক্রি করা, নিলামে বিক্রি করা একটা লোক আছে। হু ক্রিয়েটেড, যে কি করে? যে তৈরি করে, এনাফ ডিন, যথেষ্ট পরিমাণ ডিন তৈরি করে। ডিন মানে কি? নোট ডাউন করে রাখবে, হট্টগোল, অর্থাৎ কোলাহল, চিৎকার। যে কিন্তু যথেষ্ট পরিমাণে হট্টগোল তৈরি করে অল ডে, সারা দিন ধরে, কিসের জন্য? টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমগ্র শহরের মানুষকে আকৃষ্ট করার জন্য। চিৎকার করে করে সে নিজের পণ্য জিনিসগুলোকে সে বিক্রি করে, নিলামে বিক্রি করে, কম দামে বিক্রি করে দেয়, এরকম একটা দোকানদার আছে। নেক্সট টু হিম, আর ঠিক তার পাশেই কে আছে না, ইন ভেসিফোরাসনেস, উচ্চ স্বরে চিৎকারকে ভেসিফোরাসনেস বলা হয়। তাহলে ঠিক তার পাশে, অর্থাৎ ওই যে সস্তার জিনিসপত্র যে বিক্রি করছে ঠিক তার পাশে উচ্চ স্বরে চিৎকার করা একজন ব্যক্তি, কেম এ ভেন্ডার, উচ্চ স্বরে চিৎকার করতে করতে একজন বিক্রেতা আসে। অফ, কি বিক্রি করে না, ফ্রাইড গ্রাউন্ড নাটস, ভাজা বাদাম বিক্রি করে। হু গেভ হিজ ওয়ার, যে কিনা, অর্থাৎ ওই যে বাদাম বিক্রেতা, ভাজা বাদাম বিক্রেতা, তার জিনিসপত্রগুলোকে, অর্থাৎ ওই যে পসরাটা সাজিয়ে সে আনে ভাজা বাদাম গুলোকে, কি করে না, গেভ হিজ ওয়ার এ ফ্যান্সি নেম ইচ ডে, প্রত্যেক দিন একটা নতুন নতুন নাম দেয়। আইসক্রিমকে আমরা সবাই আইসক্রিমই বলি, তার পরিবর্তে অন্য কোনো নাম দিয়ে যদি বাজারে নিয়ে আসি তাহলে দেখবে মানুষ একটু বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড হয়। তাহলে এই বাদাম বিক্রি করছে, ওর একটাই কাজ ভাজা বাদাম বিক্রি করা, কিন্তু প্রতিদিন নতুন নতুন নামে সে বিক্রি করে। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন হয়তো বললো বোম্বে আইসক্রিম, বাদামকে বলছে বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন হয়তো বলছে সেই বাদামকে কি, দিল্লি আমন্ড, বাদামকে নাম দিচ্ছে দিল্লি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, আর হয়তো তৃতীয় দিন কি বললো, রাজাস ডেলিকেসি।
এরকম নতুন নতুন নাম, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এবারে পরপর কিন্তু সে নতুন নতুন নাম দিয়ে তার ব্যবসাটাকে চালায়। অ্যান্ড পিপল ফোক টু হিম, আর এই যে কথাগুলো নতুন নতুন নাম শুনে মানুষজন তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, আর এই ভিড়ের একটা গণ্যমান্য অংশ, এই ভিড়ের একটা বৃহৎ অংশ কি করে না, ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। যখন এতগুলো লোক এসে বাদাম বিক্রেতার কাছে জড়ো হচ্ছে তখন তো জ্যোতিষীকে দেখতে পাবেই। তাই বলছে এই ভিড়ের একটা গণ্যমান্য অংশ বা বৃহৎ একটা মাত্রা কি করে না, ধীরে ধীরে, ড্যালিড কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে যাওয়া, আস্তে আস্তে জড়ো হতে থাকে কার কাছে, অ্যাস্ট্রোলজারের কাছে, জ্যোতিষীর কাছে। তাহলে সে খদ্দার গুলো পেলো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। ভালো করে আন্ডারলাইন করবে, এখানে একটা এমসিকিউ আছে। দ্য অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী ট্রানজাক্টেড হিজ বিজনেস, তার ব্যবসাটাকে পরিচালনা করে কার দ্বারা, কিসের দ্বারা না, বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। ফ্লেয়ার মানে মশাল, মশালের আলোতে জ্যোতিষী তার ব্যবসাটা চালায়। নিজস্ব কোনো আলো নেই, মশালের আলোতে চালায়। হুইচ, যেটা ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ, চড়চড় শব্দ করতে থাকে, তখন যখনই মশালটা পুড়লে চড়চড় শব্দ করতে থাকে। আর স্মোকড আপ, ধোঁয়া উঠতে থাকে। অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, পাশের ওই বাদাম বিক্রেতার যে জিনিসপত্রগুলো পড়ে, অর্থাৎ খোসাগুলো পড়ছে যে পাশটাতে, সেই স্তূপ হয়ে গেছে, গাদা হয়ে গেছে, তার পাশ থেকে চড়চড় শব্দ করে ধোঁয়া উৎপন্ন করতে থাকে। সেই মশালের আলোতে জ্যোতিষী তার ব্যবসাটা চালায়। আমাদের জ্যোতিষীর ডিমান্ডটা কিন্তু একটু কম। হাফ দ্য এনচান্টমেন্ট, হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস, এই যে জায়গাটার অর্ধেক আকর্ষণ, এনচান্টমেন্ট হচ্ছে আকর্ষণ, এই জায়গাটার অর্ধেক আকর্ষণ ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, একটাই কারণে, জায়গাটার অর্ধেক আকর্ষণটা একটাই কারণে, কারণটা কি, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, এটাতে কিন্তু এই জায়গাতে কোনো পৌরসভার আলোর ব্যবস্থা করা হয়নি। পৌরসভা অর্থাৎ সরকার থেকে, পৌরসভা থেকে কোনো আলোর যোগান এই জায়গাতে দেওয়া হয়নি। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সপ লাইটস, এই জায়গাটা প্রজ্বলিত হয় কিসের দ্বারা না, সপ লাইটস এর দ্বারা। বিভিন্ন দোকান থেকে যে লাইট গুলো জ্বলে সেই লাইটের আলোর দ্বারাই কিন্তু জায়গাটা প্রজ্বলিত হয়, কোনো পৌরসভার লাইট এখানে নেই। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, এক দুজনের হয়তো ওই শব্দ করা হ্যাজেক লাইট আছে। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারো হয়তো কাঠির ডগায় বাঁধা মশাল আছে। স্টাক অন পোলস, যেটা খুঁটির উপর বেঁধে দেওয়া আছে, গোঁজা আছে, এমন মশাল আছে। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কারো কারো হয়তো পুরাতন সাইকেল ল্যাম্প জ্বলছে। অ্যান্ড ওয়ান অর টু, আর এক দুজনের, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, যেমনটা আমাদের জ্যোতিষীরও কিন্তু আলো নেই। আর এমনও দু একজন আছে যাদের আলো নেই, তারা কি করে না, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, নিজেদের লাইট নেই তো কি হয়েছে, অন্যের আলোয় তারা ব্যবসাটা চালিয়ে নেয়। ইট ওয়াজ এ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ, আলোক রশ্মির একটা বুদ্ধিভ্রষ্টকারী রেখা এখানে তৈরি হয়েছে। এই দোকানের আলো ওইদিকে, এই দোকানের আলো ওদিকে, বিভিন্ন আলো বিভিন্ন দিকে তারা প্রতিফলিত হচ্ছে। কিসের দ্বারা বলেছে দেখো, প্রতিফলিত কিসের দ্বারা হচ্ছে না, লাইট রেজ, আলোর রশ্মি, আর তার সঙ্গে রয়েছে মুভিং শ্যাডোস। মানুষ তো আনাগোনা করছে, তাহলে মানুষ আনাগোনা করতে গেলে আলোক রশ্মি কোনোটা বাধা পড়ছে, কোনোটা পাশ দিয়ে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে এভাবে কিন্তু আলোক রশ্মি চারপাশ থেকে এসে যখন একটা জায়গাতে মিলছে, সেটাকে বলা হচ্ছে বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস, অর্থাৎ বুদ্ধিভ্রষ্টকারী আলোর ক্রুশাকার। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এটা কিন্তু আমাদের জ্যোতিষীকে খুব ভালো মানিয়েছে, কারণ তার অবয়বটাকে একটু তাজা তো করতেই হয়। ফর দ্য সিম্পল রিজন, কারণ একটাই কারণ, সহজ সরল কারণ কি না, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ, যখন অর্থ উপার্জনের জন্য জীবন শুরু করেছে, তখন আমাদের এই জ্যোতিষীর কিন্তু বিন্দু মাত্র, নট দ্য লিস্ট, বিন্দু মাত্র কিন্তু ইচ্ছা থাকেনি, কোনো অভিপ্রায় থাকেনি। ইন্টেন্ডেড হচ্ছে ইচ্ছা, বিন্দু মাত্র ইচ্ছা থাকেনি যে জ্যোতিষী হব বলে, অর্থাৎ জীবন শুরু করেছে, রোজগারের পথে নেমেছে, তখন কিন্তু একবারও তার মনের মধ্যে এটা আসেনি যে আমি জ্যোতিষী হব বলে। অর্থাৎ আমাদের জ্যোতিষী কিন্তু একটু ফেকের দিকে ইঙ্গিত দিচ্ছে। বিগান হিজ লাইফ, যখন জীবন শুরু করে তার বিন্দুমাত্র ইচ্ছা থাকেনি জ্যোতিষী হওয়ার। এন্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, পর মুহূর্তে একজন ব্যক্তির কি ঘটতে চলেছে এটা কিন্তু কোনোভাবে জ্যোতিষী জানে না। আমাদের জ্যোতিষী জানে না যে একটু পরেই একজন ব্যক্তির কি ঘটতে চলেছে। জ্যোতিষীদের কাজ হচ্ছে হাত দেখে ভবিষ্যৎ বর্ণনা করা, ভবিষ্যৎ গণনা করা, কিন্তু আমাদের জ্যোতিষী জানে না
যে একটু পরেই একজন ব্যক্তির কি ঘটতে চলেছে। আর বলছে দেখো, দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। পর মুহূর্তে নিজেরই কি ঘটবে এটাও কিন্তু আমাদের জ্যোতিষী জানে না, কিন্তু জ্যোতিষী হয়ে গেছে। ওই যে ইচ্ছা থাকেনি, কিন্তু অর্থ উপার্জনের জন্য একটা তো অবলম্বন বেছে নিতেই হয়, তাই তার ইচ্ছাও নেই, কিন্তু আর জায়গা সম্পর্কে, সে যে জায়গাটা ধারণ করেছে তার সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান তার নেই। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, স্ট্রেঞ্জার মানে অচেনা, টু দ্য স্টার্স গ্রহ নক্ষত্র সম্পর্কে সে এতটা অপরিচিত, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, সাধারণ মানুষ যেমন অপরিচিত তেমনই আমরা যেমন গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছু জানি না, শুধু হয়তো শুনেছি বৃহস্পতি তুঙ্গে, শনি 7.5 চলছে, এটা হয়তো শুনেছি কিন্তু বিশেষ কিছু জানি না। ঠিক তেমনি আমাদের জ্যোতিষীও কিন্তু গ্রহ নক্ষত্র সম্পর্কে সম্পূর্ণ অচেনা। ইয়েট তবুও হি সেড থিংস, এমন কিছু বলে, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যে তথ্যটা কিন্তু মানুষকে আনন্দিত করে আর সবাইকে আশ্চর্য করে তোলে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ, আর এটার একটাই কারণ, কি করে সে এত কথা বলে যেটা মানুষকে আকৃষ্ট করতে পারে, যেটা মানুষকে আনন্দিত করতে পারে, একটাই কারণ। কারণটা কি না, মোর এ ম্যাটার অফ স্টাডি, সে পর্যবেক্ষণ করেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে বিভিন্ন বিষয় সম্পর্কে, প্র্যাকটিস করেছে, অনুশীলন করেছে, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, আর তার একটা ধূর্ত আন্দাজ আছে, সেই ধূর্ত আন্দাজকে কাজে লাগিয়ে মানুষকে সন্তুষ্ট করে। অল দ্য সেম, একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, অন্যরা যেমন সৎ পথে উপার্জন করে, এই জ্যোতিষীও কিন্তু সৎ পথে এই ফলটা সে লাভ করে। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজ, আর সে যে বেতন বা সে যে মজুরিটা উপার্জন করে, হি ক্যারেড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, দিনের শেষে সেটাকে বাড়িতে নিয়ে যায়। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, পূর্ব কোনো পরিকল্পনা ছাড়া কিন্তু সে তার গ্রাম ছেড়েছিল, মানে গ্রাম ছেড়েছিল, আগের থেকে কোনো ভাবনা চিন্তা নেই, কোনো পূর্ব পরিকল্পনা নেই, সেই পূর্ব পরিকল্পনা ছাড়াই কিন্তু গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিল আমাদের জ্যোতিষী। এটা আমরা পড়ছি জ্যোতিষী ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে তার গ্রামে রয়ে যেত, হি উড হ্যাভ ক্যারেড, তাকে হয়তো পরিচালনা করতে হতো, অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, ফোরফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, তাহলে পূর্বপুরুষরা যেরকম কাজ সামলে এসে তেমন কাজ তাকে সামলাতে হতো। কি করতে হতো তাকে, নেমলি যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করতে হতো, লিভিং সাধারণভাবে বসবাস করতে হতো, মেরিং বিয়ে সংসার করতে হতো, অ্যান্ড রিপেনিং ইন দ্য কর্নফিল্ড, শস্য ক্ষেত সামলাতে হতো। রিপেনিং হচ্ছে সামলানো, অর্থাৎ শস্য পেকে যাওয়ার সময় যে কাটতে হয় সেই কাজটা, কর্নফিল্ড হচ্ছে শস্য ক্ষেত্র, তাহলে শস্য ক্ষেত্র সামলাতে হতো। অ্যান অ্যানসেস্ট্রাল হাউস, আর তাকে পৈতৃক বাড়িটা সামলাতে হতো যদি সে গ্রামে রয়ে যেত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা জ্যোতিষীর জীবনে হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলে গ্রাম ছাড়তে হয়েছিল তাকে। অ্যান্ড হি কুড নট রেস্ট, তা সে কিন্তু কোন রকম ভাবে থেমে যায়নি, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, 100 মাইল পিছনে যতক্ষণ না পর্যন্ত গ্রামকে ছেড়ে এসেছে ততক্ষণ পর্যন্ত সে তার যাত্রা থামায়নি, তার মানে অনেকটা দূর সে চলে এসেছে গ্রাম ছেড়ে। টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর পক্ষে ইট ইজ এ গ্রেট ডিল, এটা কিন্তু কম দূরত্ব নয়। অ্যাজ ইট অ্যান ওসিয়ান, অ্যাজ ইট অ্যান ওসিয়ান ফলোড বিটুইন, যেন সে একটা মহাসমুদ্র পার হয়ে এসেছে এমন কিছু ঘটনা। তাই সে অনেক, এটাকে বলছে কি যে অনেকটা দূরে গ্রামকে ফেলে রেখে সে তার এই বর্তমান কাজের জন্য পালিয়ে এসেছে গ্রাম ছেড়ে, কাউকে কিছু না বলে। আজকের টেক্সটটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টেক্সটে।